তাহলে পজিশনে কাজ করতে গেলে আমাদের আগে কি দেখতে হবে বলছি, যে কোন ডিপটা বা কোন সেকশনের উপরে বা কোথায় হবে, এটা আগে দেখতে হবে। মানে কার সাপেক্ষে কার সরানো বাড়ানো হচ্ছে সেটা আগে দেখতে হবে। আচ্ছা, তাহলে যদি আপনি চান যে এই এরিয়াটা এই এরিয়ার উপরে উঠবে, তাহলে আপনি কাকে সরাচ্ছেন বলেন তো? মেনু এরিয়া, হ্যাঁ, হলুদ এরিয়াটা। তাহলে যার সাপেক্ষে সরবে সে সবসময় কি হবে? পজিশন রিলেটিভ। হ্যাঁ, আর যে সরবে তার হবে পজিশন অ্যাবসোলিউট। বুঝতে পারছেন? যার সাপেক্ষে আমি ওই কাজটা করব সে হবে পজিশন রিলেটিভ। মানে ওই জিনিসটা কার রিলেটিভ সেটা বলে দিয়ে আসতে হবে, যে অমুক ব্যক্তির আমি একটা রিলেটিভ ডিক্লেয়ার করতেছি। এবার কে সরবে তাকে বসাতে হবে অ্যাবসোলিউট। আমরা কি বলছিলাম? ড্রপ ডাউন। আচ্ছা, ড্রপ ডাউনের কথা আপনারা যেমন আগে দেখছেন, অনেক জায়গায় ড্রপ ডাউন দেখছেন না? ব্যাপারটা কি হয়, আমি যদি এরপরে মাউস রাখি তাহলে এইখান দিয়ে আরো কিছু মেনু এই পর্যন্ত দেখাবে। আচ্ছা বলেন, এই যে সেকশনটা, এই সেকশনের এই মেনুগুলো এর উপরে চলে আসতেছে না? আবার ওই মেনুগুলো যেটা আপনি ডিক্লেয়ার করেন না কেন সেগুলো এই এরিয়ার ভিতরে থাকার কথা না? এই এরিয়ার ভিতরে না থেকে আবার নেমে আসতেছে। তাহলে তো জোর করে কোনো একটা জায়গায় দেখানো হচ্ছে, তাই না? সাধারণ ভিতরেই থাকার কথা, কিন্তু আপনি সেই মেনুটাকে এখানে দেখাবেন। দেখেন, আমরা কাজ শুরু করি। ওপেন করি। আচ্ছা, আমরা মোটামুটি এগুলো করে ফেলছিলাম। এখন আমরা কন্টেন্টটা একটু ব্ল্যাঙ্ক করে দিই। হালকা কালার দিই, তাহলে বোঝা যাবে। এরকম, তাই না? এখন আমরা এই মেনুটা কিভাবে তৈরি হচ্ছে এটা তো বুঝছি। এটা আইডি ক্লাস নিয়ে অত বেশি কথা নাই, দিলেও আপনি দিতে পারেন, না দিলে যে হবে না তা না। কিন্তু আমি অ্যাকুরেট করে ওইটা বলার জন্য আমি ওখানে একটা আইডি নিয়েছিলাম, আপনাদের সেটা গতদিন বলছি। এরপরে কি করতে হবে, আমাকে এলআই নিতে হবে, আর তার ভিতরে অ্যাঙ্কর তো অবশ্যই থাকে। ব্যাপার হলো, যেখানে আমরা ড্রপ ডাউন বানাতে চাই, ঠিক আছে, সেখানে আমরা এই এটাকে রাখবো না। কি করব? এর কি আমাদের এর ভিতর দিয়ে হ্যাঁ এর ভিতরে দিয়ে যাবে। লিস্টের ভিতরে আরেকটা লিস্ট নিয়ে লাগবে। হ্যাঁ, ড্রপ ডাউন কি এখন দেখানো ঠিক হবে? আপনি জানেন, মানে আমরা সিএসএস আর একটু শিখি, কারণ পজিশনের কাজটা হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ। ফর্মটা দেখি। ফর্মটাকে দেখাই দেবো। আচ্ছা, আমরা মেনুটা হচ্ছে একটু পরে দেখি, কারণ আমার যতদূর মনে হয়, কারণ পজিশনটা হলো আপনার সিএসএস এর সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন বলছিলাম বক্স মডেল, এই কয়টা জিনিস না হলে আপনি কাজই করতে পারবেন না, মানে দৃষ্টিনন্দন কোনো কাজ, ভালো কাজ করতে পারবেন না, এই আর কি। এরকম লিস্টের ভিতরে আরেকটা এলআই নিতে হবে, আবার নিয়ে সেটা সিএসএস এ ই করে দিতে হবে। কিন্তু হয় কি আপনার যে কন্টেন্ট এরিয়া, ধরুন আমি ওই জায়গায় ফোন নিয়েছি, ওই সরে
এগুলো ডান দিকে অনেকটা চলে আসছে ওগুলো আমরা সব ঠিক করে ফেলতে পারবো, কোনটা কোন দিকে যাবে না যাবে ওটা সব বানাতে পারবো, সমস্যা না। আচ্ছা দেখেন, তাহলে কন্টেন্ট এরিয়ার ভিতরে আমরা ওই ফর্মটা ক্রিয়েট করি। আচ্ছা আমাদের এখানে কি ছিল, ইমেজ ছিল, একটা ইমেজ আছে truth.jpg, তাই তো? আচ্ছা তাহলে দেখেন আমাদের কন্টেন্টের যে ব্যাকগ্রাউন্ড আমরা চাচ্ছি এইখানে ওইটা বাড়বে, তাই না? HTML ব্যবহার করা যাবে না বলতে? সমস্যা না, কিন্তু আপনি এরকম করে সহজে করবেন ব্যাকগ্রাউন্ডে আমরা এখান থেকে হবে পারবেন না কেন? দেখাই, এখানে তো লিখলে লিখতে পারবেন, কি লিখতে হবে তখন? এটা কি বলে, ইন্টারনাল সিএসএস। এখানে আপনি ওই ক্লাসটা ধরে বলতে পারবেন এটা এই ক্লাসটা ধরে, আর আপনি যদি ইনলাইনে করতে চান সেভাবে করতে পারবেন এইভাবে। কি লিখতে হবে বলেন তো ইমেজ আনতে গেলে ব্যাকগ্রাউন্ডে? ইউআরএল ইউনিফাইড রিসোর্স লোকেটর। আমরা যে লিঙ্ক গুলো দেখি এগুলো ইউআরএল google.com facebook.com। আচ্ছা তাহলে হচ্ছে এখানে কি হবে জানি, তাই না? আসছে? তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিতে গেলে আপনাকে এখানে সেমিকোলন দিয়ে এটা শেষ করতে হবে, তারপর আবার লিখতে হবে। দেখেন তো জিনিসটা ভালো লাগতেছে? আরেকটা শিখে এরকম করে আপনি লিখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে কি অ্যাট্রিবিউট ইউজ করলাম? স্টাইল। স্টাইল দিয়ে আপনি ইনলাইনে সিএসএস লিখতে পারবেন, এই তো। আর কি ছিল? কি হলো? ব্যাকগ্রাউন্ড সাইজ আর ব্যাকগ্রাউন্ড কভার ডবল ভার্সন হবে না ভাই? এটা ডবল ভার্সন হবে না, শুধু ব্যাকগ্রাউন্ড কভার দিয়ে হবে না এটা? ব্যাকগ্রাউন্ড আমি তো ব্যাকগ্রাউন্ড কভার দিলে কভার ব্যাকগ্রাউন্ড ইউআরএল না, শুধু ব্যাকগ্রাউন্ড দিলে তো আমি সবগুলো ইউজ করতে পারি। প্রথম দিন দেখাচ্ছিলাম না, যেদিন ব্যাকগ্রাউন্ড দেখাইছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে শুধু আপনি ইমেজ ছাড়া ইউজ করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, নো রিপিট, কোথায় ফিক্সড হবে কি স্ক্রল হবে সেটা, এরপরে পজিশন কোথায়, সব একবারে দিতে পারবো, ঠিক আছে? /2.jpg ওই বলবেন না, এর সিএসএস তো আলাদা ইসে নিয়েছিলাম। ও আমি মনে করছি সিএসএস টা মনে হয় রুট ডিরেক্টরিতে আছে। সিএসএস টা তো আসলে অন্য একটা ফোল্ডারের ভিতর আছে।
আচ্ছা ভাই, ঠিক ঠিক। একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে, এবং সব পেজগুলো তো একটা সিএসএস ফাইলেই ডিজাইন কল করতে পারেন, সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ সময় কোনটা করবে? একটা ফাইলেই করা হয় কাজগুলো। ওইটা যদি আপনি চান যে প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা করবেন, সেক্ষেত্রে আহ, করতে পারেন, তাহলে খুঁজে সুবিধা হয়। একটা মনে করেন হাজার হাজার লাইন না হয়ে সাপোজ ফর্মের জন্য একটা, কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা, মনে করেন এর জন্য একটা, আমার আলাদা করতে পারেন। কিন্তু বলছি যেটা, যে সেকশনগুলো আপনার সব পেজে কমন থাকবে, সেগুলো অবশ্যই একটা জিনিসে রাখার চেষ্টা করবেন একটা ফাইলের ভিতরে। তাহলে হবে কি, একটা জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনার পেজ যদি 50টা থাকে, এই মনে করেন মেনু তো সব পেজে থাকবে, তাহলে মেনুর একটা কালার মনে করেন চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে কি আপনি 50টা সিএসএস চেঞ্জ করবেন? এক জায়গায় চেঞ্জ করে দেবেন, পেজের সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। যেগুলো কমন থাকে সেগুলো সবসময় এক জায়গায় রাখতে হয়। আর প্রত্যেকটা পেজের যে আলাদা আলাদা জিনিস, সেগুলো আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা নিতে পারেন। যেমন about.css, contact.css, এরকম portfolio.css, এরকম করে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে মোটামুটি আসলো। এখন জিনিসটা অবশ্য ভেঙে গেছে। আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ফর্ম নিতে হবে, তাই না? ফর্মে কি জিনিস করেন? অ্যাকশন আর মেথড, তাই তো? এর ভিতরে আমরা চাচ্ছি ওটা কিভাবে ছিল, উপরে একটা লেখা, তার হচ্ছে তার নিচে কি ফর্ম, না ফর্মের ভিতরে শুধু লেখা আর কিছু না? উপরে একটা লিখলো, তারপরে আচ্ছা, যদি আমরা লেখা করতে চাই তাহলে আমাদেরকে এটা ইউজ করতে হবে, জানি তো, তাই না? এখন কি করতে হবে? ইনপুট আইডি কি সেম দিতে হবে না? আচ্ছা, এরকম করে আমরা কয়টা বাড়ালাম? আচ্ছা, সবগুলোতে আমরা একটা কাজ করি, একটা ক্লাস ধরে দিই, যেহেতু আমাদের লাগবে। কি ইনপুট ক্লাস, সাপোজ এই নামে একটা ক্লাস নিলাম। এখন এটা আমরা সব জায়গায় কপি করি, হয়েছে। আচ্ছা, তাহলে নেম মনে করেন এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। আচ্ছা, এগুলো চেঞ্জ করা তো বুঝতেছেন, এত করলাম না, ঠিক আছে? টাইপ হবে কি পাসওয়ার্ড, আর আমাদের শেষে একটি, সেটা কি হবে বলেন তো? ভ্যালুটা হচ্ছে যেটা দেখা যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, যে সাপোজ সাইন আপ। আচ্ছা, এর জন্য একটা ক্লাস নিতে পারি, কারণ এটাকে আমাকে স্টাইল করতে হবে। মনে করেন যে সাব বিটিএন মানে সাবমিট বাটন, ঠিক আছে? আপাতত এই, এখন দেখি কি অবস্থা হলো। এরকম করে চলে আসছে, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা এটা আমরা একটু প্যাডিং দিয়ে নিই। তাহলে কি হবে বলেন তো? সেক্ষেত্রে আমরা হাইটটা কি 100 কমাই দিতে পারি না? কারণ আমরা কি বলছি, মার্জিন প্যাডিং তো ওগুলো হাইটের সাথে ওয়াইডের সাথে হিসাব হবে, তাই না?
বেশি করে দিচ্ছি, 100 পিক্সেল আরো বেশি হয়ে গেছে, 600 হয়ে গেছিল তখন। এবার আমরা 400 করে দিলাম, 100, তার মানে টোটাল সেই 500 থাকবে। এখন যেটা করতে চাচ্ছি, আমাদের প্রত্যেকটা লেভেলের নিচেও একটা একটা আপনারা কি করছেন, ব্রেক দিয়ে করছেন না? আমি চাচ্ছি লেভেলের নিচেও একটা করে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আচ্ছা লেভেল না করে আমরা এটা করি, এই যে ক্লাসটা নিয়েছি ইনপুট ক্লাস, এটা ধরি। আপনি যদি বলে দেন যে নিচে নামছে, তারপরে আমি দেখাচ্ছি পরে ওটা ছোট করে আমরা কিভাবে ইসে নিয়ে আসতেছি সেটা করতেছি, সমস্যা নেই। আর হলো কি করলাম জানি, হোয়াইট, হ্যাঁ আপনারা এই জিনিসটা দিয়ে রাখবেন। ডিসপ্লে বলছিলাম কয়ভাবে থাকে বলেন? নাম থাকে, তারপর ইনলাইন থাকে, ব্লক থাকে। তাহলে আপনারা ডিসপ্লে এখানে ব্লক করে রাখবেন। এটা রাখলে সুবিধা হবে কি, কোনোভাবেই উপরে আর উঠতে যেন না পারে। ঠিক আছে, হ্যাঁ আমরা ব্লক বলে দিলাম। ব্লক লেভেল এলিমেন্ট গুলো কিরকম, পুরো জায়গাটা সে দখল করে থাকে। আমরা ডিসপ্লে কি করে দিলাম, ব্লক করে দিলাম। দেখেন 100% দিলে এমনি দরকার নাই, তারপরেও আমরা পাতায় রাখলাম ওটা। ঠিক আছে, না হালকা বেরোয় আছে। ওটা হলো আমরা এই যে ফর্ম নিছি না, ফর্মে আমরা একটা আইডি বা ক্লাস নিতে পারি। আইডি, আচ্ছা কি নিলাম, সাইন আপ ফর্ম। বুঝি নাই। না না না, এরকম কোনো ই নাই। আন্ডারস্কোরটা দিলে অনেক সময় আপনি মিস্টেক করে ফেলেন, মনে করেন ওখানে ইসের পরিবর্তে আপনি হাইফেন দিয়ে ফেললেন, মানে স্পেস দিয়ে ফেললেন, ই হয়। আর কোনো লিঙ্ক জেনারেটরের ক্ষেত্রে এটা ক্লাসে যে ক্লাস নেমে কোনো সমস্যা হয় সেটা বলতেছি না, লিঙ্ক জেনারেশনের ক্ষেত্রে দেখবেন হাইফেন বা যখন স্পেস ইউজ করেন সেগুলো কিন্তু একটা বাজে জিনিস হয়ে যায়। যেমন এই যে ফোল্ডারের নামগুলো দেখছেন সব পার্সেন্টেজ পার্সেন্টেজ করে চলে আসছে, কিন্তু স্পেসের জন্য এই জিনিসটা বাজে না। কিন্তু আপনি যদি এই জিনিসগুলো এখানে স্পেস ইউজ না করে যদি আন্ডারস্কোর ইউজ করতেন তাহলে সুন্দর হতো না। এই এরকম সেন্স থেকে আমি আন্ডারস্কোর মেইনলি বেশি ইউজ করি। আপনি যে হাইফেন ইউজ করতে পারবেন না সেটা না, ক্লাস নেমে ইউজ করা যাবে। ঠিক আছে, সাইন আপ ফর্ম, ও এটা কি আইডি না, সাইন আপ ফর্ম ওয়াইড, মনে করেন যা আছে তার 70%। এইটা টোটাল যতটা ওয়াইড তার 70%। ঠিক আছে, এটা তো আমরা জানি, জানি না, জানি তো। আচ্ছা, তো এইটা একটু মনে হয় বেশি হয়ে গেছে না? ঠিক আছে, এখন আমরা এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে মনে হয় ভালো হয়। আলাদা করেই করতে হতো, এটা বড় করে একটা ঝামেলা হচ্ছে। এই ইমেজটা দেখাতে চাই আমরা মেইনলি, তাই তো, পিছনে
আবার এদিকে কালারের জন্য এটা বোঝা যাচ্ছে না লেখাগুলো। আচ্ছা, যদি আপনি লেভেলের কালার চেঞ্জ করতে চান, ঠিক আছে, লেভেলগুলো যদি সাদা করে দিতে চান, ওটা কিসের ভিতরে? সাইন আপ ফর্মের ভিতরে না? সাইন আপ ফর্মের ভিতরে যে লেভেল আছে, কালার কি হবে? ঠিক আছে, এখন আমরা এই জিনিসগুলোকে বড় করতে চাচ্ছি, তাহলে এটা তো এই ক্লাসের ভিতরে হাইট 28 পিক্সেল বেশি হয়ে গেল নাকি? আচ্ছা, আপনারা এইভাবে কাজ করতে পারেন, জানেন তো, ইন্সপেক্ট করবেন, করার পরে এক্স্যাক্টলি কত মাপ হইলে যে হয় আপনারা এটা দেখে দেখে কাজ করতে পারেন, যেমন দরকার আর কি। 25। এখন মনে করেন আপনি চাচ্ছেন কি মেসেজ, ও আচ্ছা, মনে করেন যে উপর আর নিচের থেকে একটু ফাঁকা করতে যাচ্ছেন, তাই না? জায়গায় লেগে আছে না? তাহলে আপনাকে কি করতে হবে? মার্জিন। মার্জিন কেন নিলাম বলেন তো? যেহেতু এটা একটা বর্ডার, আমি যদি প্যাডিং নেই, এর ভিতরে লেখাটা কত দূরে হবে সেটা হবে। আমি যেহেতু বর্ডারের বাইরে কোনো একটা জিনিসের সাথে তুলনা করতেছি, অবশ্যই সেটা মার্জিন হবে, বোঝা যায়? আচ্ছা, তাহলে মার্জিন মনে করেন উপর নিচের থেকে পাবে কত পিক্সেল? 7 পিক্সেল করে পাবে। আর লেফট রাইটে কত থাকবে? 0 দিয়ে দিলাম, মানে লেফট রাইট থেকে তো দরকার নেই আমার, 100% করে রাখছি না। আমার কিভাবে দরকার? উপর নিচ থেকে দরকার। এখন আমার মনে হয় হাইটটা একটু বাড়ানো দরকার এবার, ঠিক আছে? আপনি যদি চান যে না, ওই যে কতদিন যেটা বলতেছিলাম, দেখেন বর্ডার কর্নার গুলো ইয়ে হয়ে গেছে না, বাঁচছে না, কিন্তু ওখানে ডিফল্ট একটা বর্ডার ছিল, এই জন্য এরকম একটা বাজে দেখা যাচ্ছে। দেখছেন এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে না, যে ভাঙাই দিয়েছি। আপনাকে কি করতে হবে? ওখানে একটা বর্ডার থাকে, বর্ডার নাম, বর্ডারটা তুলে দিলাম, দিয়ে যা আছে সেটা বাঁকাই দিলাম, হয়ে গেল। ভালো লাগতেছে? ঠিক আছে, আমরা যেখানে যেটুকু করলাম সেটুকু কপি করে নিয়ে এই করলাম। এবার দেখেন সেভ করলে প্রবলেম নাই। এখন ব্যাপার হলো, আপনি চাচ্ছেন এই পেজটা লোড হইলেই কার্সরটা এখানে এসে লাফালাফি করুক, যাতে এই ফর্মটা ফিল আপ, মানে প্রথম এটা যে ফিল আপ করতে হবে এটা, এরকম যদি কিছু করতে চান তাহলে আপনাকে ওই ফিল্ডটাতে যেতে হবে। কোথায়? এখানে, এখানে একটা অ্যাট্রিবিউট বসাতে হবে। দেখছেন পেজটা তো আমি রিলোড দিচ্ছি না, আছে ওখানে। এখন ইচ্ছা করলে আপনি এখানে ফন্ট সাইজ, কালার সবকিছু চেঞ্জ করতে পারবেন। দেখেন এইটা যত বড় করছি আমি, এর কার্সরটা কিন্তু তত বড় না, তার মানে লেখাটা কিন্তু ঠিক সেরকমই হবে, ছোট ছোট হচ্ছে। আপনি যদি মনে করেন যে ফন্ট সাইজটা আরো বড় করে দেবো বা অন্য স্টাইলের ফন্ট ইউজ করব, সেগুলো করতে পারবেন, ঠিক আছে? তো আমরা দেখি, দেখার পরে এটা ফর্মটা আগে ভালো করে দেখে নিই, তারপরে দেখবো যে কিভাবে ই করা যাবে, মানে গুগল ফন্ট ইউজ করা যায়। আপনি বিভিন্ন রকম ফন্ট ইউজ করে এই লেখাগুলো চেঞ্জ করতে পারেন। না না, আইকন না, লেখার ফন্ট। টেক্সটের বর্ডার দেবেন, এটা এটা এটা
পুরো কন্ট্রাক্টটা বর্ডার আর ওইগুলো আলাদা আলাদা আমব্রেলা ফিল্ড সেট যে কামিং ফ্রম লেজেন্ড তাহলে এই যে ফর্ম সাইন আপ ফর্ম, প্যাডিং দিতে পারেন। যেহেতু আমি বর্ডারের যখন বর্ডারের কথা আসবে, বর্ডারের ভিতরে কিছু করতে গেলেই প্যাডিং ইউজ করতে হবে। দেখেন আমি চাচ্ছি যে এখান থেকে ফাঁকা হোক চারিদিকে, যেই বর্ডার চলে আসলো বর্ডারের ভিতর থেকে ফাঁকা করতে গেলে আমাকে সাথে সাথে কি লিখতে হচ্ছে, দেখতে পাচ্ছেন অবস্থা। এখন প্রতিটা টেক্সট এরিয়া একটা বর্ডার প্রত্যেকটা টেক্সট এরিয়া বর্ডার দেবেন মানে নেম একটা বর্ডার শুধু এইটা আর এইটা দুটো ঘিরে দিতে যাচ্ছেন, না তাহলে ধরেন যেমন নেম ওইটা আলাদা একটা বর্ডার, ইউজার নেম ওইটা আলাদা একটা বর্ডার, আলাদা একটা বর্ডার। এইটুকু কি চারিদিকে এরকম ঘিরে দিতে যাচ্ছেন? হ্যাঁ, শুধু নেম বক্সটা না পুরো নেমটা এটা নেম এই লেখাটা নেমের ওই বক্সটা সহ বক্স মানে ওই নেম আর ওর বক্স এই দুটো আছে আমার আমি তো সে কথা বললাম, তো তাও তো বলে না। নেমের যে বক্স হ্যাঁ। ওই বক্সটা বর্ডার, বক্সটা চারপাশে আচ্ছা, তাহলে আপনি ওইখানে যদি একটা ক্লাস নিতেন, এমনি তো একটা বর্ডার ছিল, আমরা নাম করে দিছি এইটার, কিন্তু আপনি যদি এইখানে যদি বর্ডার নিতে চান তখন কি করতে হবে? এখানে আপনি কিন্তু প্যাডিং দিতে পারবেন না, পারবেন? এখানে কি বর্ডার দেওয়ার দরকার তখন? এবার আপনাকে যেটা করতে হবে, আমি এইটার কথা বলছি, ওই এরকম বর্ডার থাকবে। ওরে বাবা রে, তা সেটা আমরা বর্ডারটা তো নাম করে দিয়ে আসছি, আপনি আবার দিতে পারেন না? কই এই এখানে আমরা কি করছি, বর্ডার নাম করে দিছি না? সেখানে আপনি বর্ডার 1 পিক্সেল সলিড মনে করেন যে ব্লু, করতে যাচ্ছেন সেটা এখানে মনে করেন যে এরকম করে বাড়াই দেবেন যে আমি এত পিক্সেল চাচ্ছি। সলিড দিয়ে তারা সলিড এই যে কালারটা এটা পুরোপুরি আছে না, দেখেন এখানে যদি দেন আপনি ডটেড দেন, DOTTED, ওরা সলিড দিয়ে একবার স্ট্রেট দাগ হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আপনি ড্যাশ দেন DASHAD, দেখতে বলছিলাম এগুলো যে বর্ডারে কত কিছু করা যায়, দেখবেন ইমেজও ইউজ করা যায় বর্ডারে, আমি বলেছিলাম, দেখেন নাই মনে হয়। ঠিক আছে, এখন এই লেখাগুলো দেখেন এর গাত থেকে আছে, তাই না? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে কি প্যাডিং সেট করতে হবে ভিতর থেকে, যেহেতু প্যাডিং 5 পিক্সেল হলো, কই হয়নি হয়নি কি করে? তো চারদিক থেকে 5 পিক্সেল করে পাইছি। শুধুমাত্র টেক্সটটা এই লেখাটা উপর থেকে এখান থেকে সরি নেই, দেখতে পাচ্ছেন না? 5 পিক্সেল হোয়াইট হয়েছে মানে এটাও তো বড় হবে তখন, কারণ প্যাডিংটা কি হাইড্রয়েটের ভিতরে পারে না, তো হাইড্রয়েট তো ওই বেড়ে গেছে। এই যে যদি উড়াই দিই তাহলে আবার ওর কমে যাবে, তাহলে আমরা ছোট করে দিই মনে করেন 2 পিক্সেল। ঠিক আছে, এখন আপনি যদি চান যে টেক্সটের কালারটা করবেন, কি করবেন, সাদা, ফন্ট সাইজ মনে করেন যে 18 পিক্সেল, বেশি হয়ে গেল একটু, এরকম। এখন আমরা এটা সেভ করে ফেলি, প্লেসহোল্ডারের কালারটা চেঞ্জ করে দেবে যায়, কিন্তু সেটা একেবারে এরকম না, সুডো কোড পাঠাতে হয়।
মানে এরকম জিনিস। এরকম ব্যবসা আছে যেগুলো এরকম করে শুরু হয়, যেমন হোবার, অ্যাক্টিভ, এগুলো দেখছেন না? এগুলো ছোট কোড বলে। ঠিক আছে, আপাতত ক্লাস নিয়েছিলাম বাটনের জন্য। দেখেন বাটনটা আমরা কি করতে পারি। বাটনের কাজ তো আপনারা করেছেন, তাই না? আচ্ছা, বাটন হলো আপনি এত বড় যদি ফর্ম হয় তাহলে এত বড় তো আর বাটন বানানো ভালো দেখাবে না, তাই না? যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি পুরোপুরি ওয়াইডে দিতে পারেন। এত বড় হলে এত বড় বাটন বানানো একটা ভালো লাগবে না। এখন যেটা ব্যাপার হলো সেটা আপনি কি করতে হবে, এখানে প্যাডিং দিলেন কত, 10 পিক্সেল 15 পিক্সেল। বলেন তো কোনটা কোন দিকে গেল? এখন মনে করেন যে হ্যাঁ, আপনাদের যে জিনিসটা দেখানো হয়নি, আমি এটা ওখানে অনেক ছোট হাতের বড় হাতের এরকম লিখছি, তাই না? আমি চাচ্ছি যে ছোট হাতের বড় হাতের যে যাই লিখুন না কেন এখানে দেখাবে সবগুলো বড় হাতের। ঠিক আছে, যা লেখা সবই বড় হাতের দেখাবে। সেক্ষেত্রে আপনাদেরকে লিখতে হবে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। কি লিখতে হবে? হয়েছে, আপার কেস হয়েছে। এখন মনে করেন আপনি কি করতে চাচ্ছেন, সাপোজ ডিটিএইচ ওয়াইড 30 পিক্সেল, অনেক ছোট হয়ে যায়। যেরকম লাগে দিয়ে নেবেন, ঠিক আছে? এখন আপনি এখানে আর কি ইউজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। দেন কত দেবেন বলেন? এখন ব্যাপার হলো যেহেতু লেখাটাও কালো ছিল এই জন্য বোঝা যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? কালার। আপনি যা দেবেন সেটাই হয়। এখন ব্যাপার হলো বর্ডারটা একটা বাজে লাগতেছে, তাই না? বর্ডার নাম করে দিলে উপর থেকে মনে হচ্ছে অনেকটাই চাপা, সুতরাং আপনি এই প্যাডিংটা একটু বাড়াতে পারেন। এখন ব্যাপার হলো যেটা দেখেন, মাউস নিয়ে গেলে সিম্পল মাউস কার্সর যেরকম সেরকম যাচ্ছে, কিন্তু বাটন নিয়ে গেলে একটু কিরকম জানি অন্যরকম হতো না? যদি দেখেন এই জিনিসটা না দেই আমরা, তখন মাউস পয়েন্টারটা একটু অন্যরকম না? ও, এখানে এরকমই ছিল না। যাই হোক, এরকম হাতের মধ্যে একটা সিম্বল আসে, তাই না? আমরা যদি ওইটা আনতে চাই তাহলে লিখবো কি? কি লিখলাম? কার্সর পয়েন্টার। আমরা ইচ্ছা করলে সেটা নাকি দেখেন ফর্মটা কিন্তু ওই পর্যন্তই, যে পর্যন্ত ওই যে সাইন আপটা ওই বাটনটা যে পর্যন্ত যে লাগছে, কিন্তু তারপরেও ওই যে ফর্মের যে ইনপুট গুলো সেটা আর একটু বের হয়ে গেছে, তাই না? এটা কেন বলেন তো? বলেন। বর্ডারও দেয়া আছে, আবার ওদিকে প্যাডিং দেয়া আছে 2 পিক্সেল, মেবি 2 পিক্সেল দিলাম সম্ভবত। আবার ওদিকে হোয়াইট দেয়া আছে 100%। বুঝতে পারছেন? তাহলে আমাকে
কি করতে হবে? আচ্ছা আমি এটা একটু কপি নিই। ঠিক আছে, এখন এখানে আমরা কি করছি দেখেন, ওয়াইড নিছি 100%, আবার কি করছি বর্ডার দিছি 2 পিক্সেল, আবার কি করছি প্যাডিংও নিছি 2 পিক্সেল। তখন এই 100%টা থাকা যাবে না। হালকা আবার একটু ছোট হয়ে গেছে। হয়েছে? তাহলে বুঝতে পারছেন যে বর্ডার মার্জিন প্যাডিং কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আপনি কি বলেছিলেন ওখানে একটা নিতে, তাই তো, টেক্সট এরিয়া। আচ্ছা, সেজন্য আমরা একটা লেবেল নিই। বলেছিলাম স্বাভাবিকভাবে একটা জিনিস হবে না। আচ্ছা, আমরা এখানে ক্লাসটা অ্যাপ্লাই করি। কোনটা? ইনপুট ক্লাস। এখানে নিলে একটা সমস্যা হচ্ছে, এটা তো ছোট হয়ে গেল, তাই না? এখানে আমরা হাইট দিয়ে রাখছিলাম না। আপনি যদি চান যে অনেক সিএসএস গুলো একটা ক্লাসে করা আছে, আপনি সেটাও চাচ্ছেন, আবার তার সাথে এক্সট্রা কিছু চাচ্ছেন, কারণ এই ক্লাসটা নিলে আমার অনেক কাজ হয়ে গেছে না, কিন্তু আমার হাইট গুলো তো ওরকম দরকার না, দরকার আর একটু বড় দরকার না এখানে। সেক্ষেত্রে আপনি এর সাথে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। মনে করেন মেসেজ বক্স। দেখেন, এটা যখন হাইপেন দিই তখন কিন্তু আমাকে এইভাবে সিলেক্ট করতে হয়, নাহলে শুধু একটাই সিলেক্ট হয়। কি হবে তখন? এই দেখেন, এই হাইটটা যা পাচ্ছে সেটা তো আছেই, আমরা হাইটটাকে ওভাররাইড করব। কত দেব? আগে কত আছে? 34। মনে করেন আমরা দিলাম 45 পিক্সেল। হলো? HTML কি সেভ করছি? বাড়ছে না একটু? তাহলে 45-এ হবে না। এখন আপনারা এখান দিয়ে ই করে দেখেন, যে আমি এখানে হাইট লিখছি সেই দেখেন এই হাইটটা কেটে গেছে, ওটা আমরা ওভাররাইড করলাম না, কারণ এই ক্লাসটাও আছে, এই ক্লাসটাও আছে, কিন্তু এই ক্লাসে লেখা ছিল হাইটটা এত, যেই আমরা পরে লিখছি যে মেসেজ বক্স এটা। আচ্ছা, একটা জিনিস দেখাই, সাপোজ এখানে মনে করেন যে কত, সাপোজ 75, ঠিক আছে না? এখন এই দেখেন, আমরা কন্টেন্ট এরিয়া এখানে কি করছিলাম, হাইট বলে দিছিলাম, এই হাইটে কিন্তু বের পায়নি বলে কি হয়েছে দেখেন, নিচে বেরিয়ে চলে আসছে, তাই না? এই হাইটের ভিতর হয়নি। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা এরকম হাইট না ডিক্লেয়ার করে কি বলতে পারেন, মিন হাইট, মানে মিনিমাম হাইট এটা, আর যত লাগবে তত নিয়ে নেবা। এখন দেখেন মিন হাইট। আচ্ছা, মিন হাইট দিলে হাইটটা ঠিকই পায়, কিন্তু ওইটা যেহেতু আপনার হাইট না, রিয়েল হাইট না, এই জন্য হচ্ছে আপনার ইমেজটা প্রবলেম করতেছে মেবি।
পার্সেন্টেজ দেওয়া হলো 100%। ঠিকই তো আছে, আচ্ছা ওটা 100% দিলে তো এই ডিপার্টমেন্টে ওভার 100%। হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা মেইনলি যেটা করতে চাচ্ছি সেটা দেখি। আমরা এটা যে ওভাররাইট করলাম না, এই যে মেসেজ বক্সটা, কোনটাকে, এই হাইটটাকে, এই মেসেজ বক্সটা যদি আমি উপরে তুলে দিই, কাহিনী কি হলো? উপরে দেখায় আমার সবই তো ঠিক আছে, এই যে ইনপুট ক্লাসটাও আছে, আবার দেখেন এই যে মেসেজ বক্স এটাও আছে, শুধু এই মেসেজ বক্সটা আগে নিচে ছিল, এখন ইনপুট ক্লাসের উপরে তুলে দিচ্ছে। তারপরে দেখেন কাহিনী চেঞ্জ হয়ে গেছে। ব্যাপার কি হলো? আমাদের আপনার মিসি ক্লাসে এটা এ করছে। এটা এই জন্য দেখালাম, সিএসএস হলো নিচের থেকে প্রায়োরিটি পায় বেশি, যেটা সব থেকে নিচে থাকবে তার প্রায়োরিটি সব থেকে বেশি। বোঝা যায়? একই তো কাজ, আমি তো কোনো কিছু চেঞ্জ করি নাই, শুধু এটা নিচে লেখা ছিল ওটা উপরে তুলে দিচ্ছি। তাহলে দেখেন, মনে করেন আপনি কোনো কাজের জন্য অনেকগুলো সিএসএস ইউজ করতে পারেন, কিন্তু আপনার যে সিএসএসটা থাকবে সেটা কল করবেন কোথায়? সবগুলো সিএসএস নিচে। এই যে আমরা HTML এর সিএসএস কল করছি না, এখানে মনে করেন এর আগে আরো 10টা সিএসএস আছে, আপনারটা কোথায় থাকবে? সবার নিচে। তাহলে যেটা হবে, মনে করেন একটা ফ্রেমওয়ার্ক বলেন আর অন্য যায় যে কোনো কিছু বলেন, তারা যেভাবে করে রাখছে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন না যদি আপনারটা সবার নিচে না থাকে। বোঝা গেল? বুঝতে পারছেন? এই জন্য মূলত এটা দেখালাম। এখন এটা যদি আমরা আবার নিচে নিয়ে আসি, এখন দেখবেন অনেক সময় এরকম নিচে লেখার পরও কাজ করে না। দেখবেন যে আগেরটাই ঠিক কাজ করতেছে, আপনি যেটা লিখছেন সেটা কাজ করে না। তখন যেটা করবেন, একটা স্পেস দিয়ে লিখবেন অবশ্যই কাজ করবে লিখলে। এবং ব্যাপারটা হবে ইম্পর্টেন্ট, মানে এরকম জিনিস যে আগে কি আছে পরে কি আছে সেটা দেখার দরকার নেই, এই যেটা লিখছি এটাই ফিক্সড। সব জায়গায় ইউজ করা যাবে, আপনার যেখানে দরকার সেটা শেষে এরকম করে হাই স্পেস দিয়ে আপনি এইভাবে লিখতে পারবেন, এক্সক্লেমেটর সাইন তারপরে ইম্পর্টেন্ট। দেখা যায় এভাবে আপনি লিখতে পারবেন। আচ্ছা, মোটামুটি একটা হলো, যেহেতু আমরা ওই অত ভালোভাবে করি নাই, মোটামুটি হলো। এখন আমি যেটা দেখাতে চাইছিলাম, আপনারা সুন্দর করে করবেন, ফাঁকি দেবেন না। সেটা কি বলেছিলাম? গুগল ফন্টস। যদি আমরা ওটা ইউজ করতে চাই, আমাদের যাইতে হবে fonts.google.com বা গুগল ফন্ট লিখে গুগলে সার্চ দিলে চলে আসবে। দেখেন এখানে বহুত ফন্ট আছে, আমরা এই ফন্টগুলো সব ইউজ করতে পারবো, যেটা দরকার আমরা সেটা ইউজ করতে পারবো আমাদের সাইটে। ওরকম কোনো ই নেই, আপনার HTML কনভার্ট করতেছেন, ওখানে যে ফন্ট দেওয়া আছে আপনাকে সেটা ইউজ করতে হবে। ওটা সাধারণত মনে করেন ডিফল্ট ফন্টই থাকে, ওইভাবে কেউ চেঞ্জ করে না যদি এক্সট্রা ফন্ট না থাকে। এই যে আমার যে ডিফল্ট যে ফন্ট, এই ফন্ট সাধারণত ওইভাবে চেঞ্জ করা হয় না যদি আপনার না লাগে, আর যেটা লাগবে সেটা দিয়ে নেবেন। আচ্ছা, মনে করেন আমরা এখানে একটা ই করি, এই ফর্মের ভিতরে একটা h2 সাইন আপ ফর্ম, এটার মনে করেন একটা ক্লাস দিলাম, ক্লাস সাপোজ হেডিং। এখন
এখন এই হেডিংটাকে আমি সিএসএস এ ধরে বলে দিই যে এটা মিডলে হবে, তাই তো? কি লিখতে হবে বলুন তো? কালার দিতে হবে। দিলাম। ঠিক আছে না? এখন এইটার উপরে আমরা এই ফন্টটা ইউজ করব। এই ওয়ান দিয়ে আর একটু বড় হোক। এখন হ্যাঁ, বুঝি নাই কোনটা। এখন মনে করেন আমরা ওইখানেই এই ফন্টটা ইউজ করব, ঠিক আছে? এইটা ব্যাপারটা হলো, যখন এটা আপনি ইউজ করতে যাবেন, এখানে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, করলে মনে করেন যে একটা সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে ক্লিক করলে আপনি রিলেটেড ইনফরমেশন পাচ্ছেন। ব্যাপারটা হলো, এই জিনিসটা তো আমরা জানি, এটার সাথে পরিচিত না? লিঙ্ক এইচরেফ মানে এটা কোথায় ইউজ করে বলেন তো? কোথায় কোথায়? হেডের ভিতরে। আমি সেটাই শুনতে চাচ্ছি, এইচটিএমএল এ হেডের ভিতরে। আপনি যদি চান যে আপনি সিএসএস এ ফন্টটা কল করবেন, তাহলে এই যে দেখেন পাশে একটা @import লেখা, এখানে ক্লিক করবেন। এই যে কোডটা লেখা, এটা আপনি সিএসএস এ দিতে পারবেন। কিভাবে? সিএসএস ওপেন করে মনে করেন একেবারে সবার উপরে আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাহলে ওই ফন্টটা সিএসএস এর সাথে কানেক্টেড হয়ে যাবে গুগলের মাধ্যমে। এই দেখেছেন fonts.google.apis.com ফন্ট ফ্যামিলি, ওইটা। এবার না না না, এই অফলাইনে থাকলে এই অ্যাড্রেসে যাবে কি করে? হ্যাঁ, এটা দিলেই তো কাজ করবে না, দেখেন। আচ্ছা, তাহলে ওটা তো বুঝছেন যে হেডের ভিতরে কিভাবে দিতে হবে। আমি ওটা আপনারা যেহেতু অলরেডি সিএসএস লিঙ্ক করছেন না, এই জন্য দেখাই নেই, কিন্তু কপি করে ওখানে দিয়ে দিলেই হবে। এইভাবে দেখালাম এই জন্য। এবার দেখেন, আমি যদি রিফ্রেশ করি, কোনো পরিবর্তন নাই। ওটা আমি বলছি, কিন্তু আমি তো কল করছি, আমি তো বলি নাই যে কার পরে অ্যাপ্লাই হবে। যদি বডিতে দিয়ে দিই বা এইচটিএমএল এ দিয়ে দিই, সবার উপরে অ্যাপ্লাই হবে। আমি কোথায় যাচ্ছি? এই লেখাটার জন্য, এই লেখাটার জন্য উপরে দেখেন নিচেই লেখা আছে কিভাবে ইউজ করতে হয়। দেখেন কি লিখতে হয়, যে কোনো ফন্ট ইউজ করতে গেলে কি লিখতে হয়? ফন্ট ফ্যামিলি, এটুকু তো কনস্ট্যান্ট। তারপরে এটা হলো সেই ফন্টের নাম, ঠিক আছে? তো আমরা এটা কপি করি, করার পরে কোথায় দেবো বলেন তো? আসছে না? তাহলে আমরা ফন্ট কি ইউজ করতে শিখলাম। এখন একটা ব্যাপার আছে, যদি মনে করেন আপনি এখানে কাস্টমাইজে ক্লিক করে দেখেন কি ব্যাপার আছে। এখানে বলতেছে যে রেগুলার আছে, তাই না? অনেকগুলো দেখবেন রেগুলার আছে, বোল্ড আছে, লাইট আছে। তার মানে রেগুলার মানে কি একটু মাঝামাঝি। 400 আমরা ফন্ট ওয়েট বোল্ড দেখছি না? বোল্ড থাকে মানে কত থাকে বলতে পারেন? 600 900 এরকম থাকে। 400 আছে, 300 হলো লাইট, 400 হলো কি রেগুলার, 600 হলো বোল্ড, 900 হলো কি আলট্রা বোল্ড। ঠিক আছে? আপনি এরকম সরাসরি যদি বলে দেন সেগুলোও হবে। যে ফন্ট ওয়েট মনে করেন 300 400 600 এরকম বলে দিলেও হবে। আবার বলতে পারেন ফন্ট ওয়েট লাইট, ফন্ট ওয়েট বোল্ড, এটা বলতে পারেন। বোঝা যায়? তাহলে নেট তো সবার আছে না? সবাই আমরা এই ফন্টগুলো ইউজ করার ট্রাই করব। যে ফন্টটা মোটামুটি আপনি এখন যেহেতু প্র্যাকটিস করতেছেন,
ধরা বাঁধা কোনো নিয়ম নেই, কোনটা ইউজ করবেন, যেগুলো ভালো লাগে মোটামুটি ইউজ করবেন, কিন্তু যখন কাজ করতে যাবেন তখন যে ফন্ট থাকবে আপনাকে সেটা ইউজ করতে হবে। যখন পিএইচডি টু এইচটিএমএল ডিজাইন করা হয় তখন আপনাকে পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে, মানে তারা যদি এক জায়গায় একটা পিক্সেল জায়গা বেশি বা কম করে রাখে আপনাকে সেখানে সেরকম করতে হবে। ঠিক আছে, ভয় পাওয়ার আর কোনো কারণ নাই। না আইকন ইউজ করে দেখেন একটা সব থেকে জনপ্রিয় সাইট আছে ফন্টসম, আমরা ওদের লেটেস্ট ভার্সন হলো 5, আমরা 5টা ইউজ করব না আপাতত, 5টা অনেক ঝামেলা করতেছে। প্রত্যেকটা জিনিসের দেখলাম আপডেট ভার্সন নিয়ে আসছে, সেগুলো খুব ঝামেলার জিনিস, কোনো সিকিউরিটি নেই। ফন্টের আবার সিকিউরিটি কি? তারপরে গুগল সাবমিট CSS ও তো একবার দিলে লাগে না, ওর নতুন আসছে বলে ওই দেশে আমার আইপি দিয়ে ধরছে। এত যে কি লোড নিচ্ছে আমি বুঝলাম না, পেজই লোড হচ্ছে না। আচ্ছা আমরা সরাসরি চলে যাই। ফন্টসম ডট .io অথবা .com .net এগুলো হলো ডোমেইনের আপনার পোস্টফিক্স, ওই ডোমেইনটা কি রিলেটেড এই জন্য, যেগুলো ওয়ার্ড যে আছে সেটা মিন করে অর্গানাইজেশন, কম মানে কি কোম্পানি রিলেটেড। তারপরে আপনারা কি আছে মনে করেন যে সাপোজ অনেকগুলো আছে যে ইউকে, ওটা হলো মনে করেন ইউনাইটেড কিংডম, এটা নেটওয়ার্ক বোঝায়। ডট ইনফো মানে সেটা সেখানে কোনো ইনফরমেশন রিলেটেড কোনো জিনিস, মানে আপনি কোনো কিছু জানাতে যাচ্ছেন, .com মানে কোম্পানি বা কমিউনিটি এরকম বোঝায় আর কি। কি যে করছে একমাত্র উপরওয়ালা ভালো জানে। ভার্সন 5.1 আচ্ছা আমার কাছে মেবি ডাউনলোড করা আছে। এ দেখেন তো ফন্টসম কই, আচ্ছা তাহলে আমরা ফন্টসমটা নিয়ে আসলাম। এখন আমাদের এই সিএসএস ফাইলটা কল করতে হবে না? এইচটিএমএল এটা কল না করলে পাবে? কোথায়? সিএসএস এই না? তারপরে কি বলছিলাম, আমাদেরটা সবসময় আমরা নিচে রাখবো, তাই বললাম কিনা? আচ্ছা এখন আমাদের আর কোনো কাজ নাই, এখন শুধু ইউজ করতে হবে। দেখেন কিভাবে ইউজ করতে হবে। সাপোজ আপনি চাচ্ছেন যে কই আমরা ফর্মটা একটু দেখে আসি। এখানে এই লেখার মনে করেন নিচে আমরা কিছু আইকন তৈরি করব, এটা নিচে এখানে মনে করেন যে একটা ক্লাস নিলাম,
আই ট্যাগ আছে একটা, সেটা হলো কি আইকন ট্যাগ। এটা লিখলেই যে কোনো আইকন আসে ব্যাপার সেরকম না। আইকনগুলো বোঝানোর জন্য আমরা এটা দিতে পারি। মেইনলি এই কাজ যেটা সেটা হলো ক্লাসের, ঠিক আছে। তো আইকনের একটা ক্লাস নিলাম, মনে করেন কমন একটা ক্লাস নিলাম সবার জন্য। সোশ্যাল, আচ্ছা এখানে আইকন না লিখে এখানে এরিয়া লিখি, আর এখানে লিখি আইকন। এটা কমন ক্লাস সবার হবে। আর সাথে ফন্টাসাম ইউজ করতে গেলে আপনাকে একটা ক্লাস ইউজ করতে হয় এপে, আর একটা ক্লাস ইউজ করতে হয় এপে হাইপেন সামথিং কিছু একটা। মনে করেন আমাদের 3টা দরকার, নিয়ে নিলাম। এখন আপনি চাচ্ছেন প্রথমটা কি হবে, ফেসবুকের হবে, ফেসবুক। দ্বিতীয়টা কি হবে, মনে করেন গুগল হবে। তারপরটা মনে করেন TWITTER হবে, টুইটার। এখন ব্যাপার হলো আপনি এরকম কথা বলতে পারেন যে আমি কিভাবে জানলাম এটা, আমি আগে ইউজ করছি বলে জানছি। আপনারা ওই নেট সার্চ করে দেখবেন 4.7.0 দিয়ে, ঠিক আছে, যে 4.7.0 দিলে পাবেন। আমি যেহেতু ব্রাউজারে একটু ঝামেলা করতেছি ওটা ঠিক না করা পর্যন্ত, আমি এক্ষুনি দেখাতে পারতেছি না। দেখেন এখানে কিছু একটা আসছে, কিন্তু কালার জনিত সমস্যার কারণে দেখা যাচ্ছে না। যেহেতু আমরা একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না। সোশ্যাল আইকন নিলাম, কালার কি হবে বলেন, সাদা, সাদা আসছে, তাহলে বানান ভুল হয়েছে। এখন আপনি যদি ইচ্ছা মতো কিন্তু সব করতে পারবেন। একটা ফন্ট মানে কোনো একটা লেখার উপরে আপনি যত যা কিছু করতে পারেন এখানে সব করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা সোশ্যাল আইকন, এখানে আরেকটা ক্লাস আমাদের ছিল না, সোশ্যাল কি বলেন তো, এরিয়া। এটাকে যদি আমি টেক্সট লাইন সেন্টার করে দিই তাহলে কি লেখার ক্ষেত্রে হয় কি, আমরা কোনো উপরে যদি কোনো ডিপকে বলে দিই টেক্সট লাইন সেন্টার, তার ভিতরে কোনো লেখা থাকলে মিডিলে যায় না, এগুলো কিন্তু এক প্রকার ফন্ট লেখা, সুতরাং এটাও কাজ করবে। সবকিছু করতে পারবেন আপনি, একটা লেখার পরে যত অপারেশন চালাতে পারেন এখানে সব করতে পারবেন। এখন আপনি এখানে মনে করেন ফন্ট সাইজ বাড়ালেন, ফন্ট সাইজ 25 পিক্সেল। একটা থেকে আরেকটা একটু ফাঁকা করতে হবে, এরকম তো ব্যাপার। মার্জিন দিলে যে হবে না সেরকম না, কিন্তু মার্জিন তো সাধারণত এখানে দেওয়ার দরকার হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো, প্যাডিং মনে করেন উপর নিচ থেকে দরকার নাই 0, আর পাশাপাশি কত করে দিলাম 5 পিক্সেল দিলাম, মানে কিন্তু লেফটে রাইটে দুই পাশেই পাবে, তাই না। এখন যদি আপনি চান যে না এরকম করে আইকন ইউজ করবেন, আবার প্রত্যেকটা আইকনে আলাদা আলাদা কালার করে দেবেন, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ক্লাস বসাতে পারেন সবগুলোতে। যেমন ফেসবুকের যে কালারটা সেটা ওই যে আপনাদের পিক্সি বা আছে না কালার পিকার, ওটা দিয়ে ফেসবুকের আইকন থেকে ওই কালারটা এনে কোন কালার সেখানে এখানে মনে করেন এটা একটা ফেসবুক নামে ক্লাস নিতে পারেন, এটা একটা গুগল নামে ক্লাস নিতে পারেন। কোথায় নেবেন বলেন তো, এখানে এখানে মনে করেন একটা ক্লাস নিতে পারেন ফেসবুক, এখানে একটা ক্লাস নিতে পারেন গুগল, এখানে টুইটার, এভাবে ক্লাস নিতে পারেন, ঠিক আছে। নিয়ে এই ক্লাসগুলো ধরে আপনি তখন বলে দেবেন। এখন কথা হলো, যদি আমি চাই যে এই জিনিসগুলো একটু রাউন্ডেড করে চারিদিকে সার্কেল থাকবে এরকম করে করতে, ঠিক আছে,
একটা বর্ডার থাকবে আর চারিপাশে সার্কেল থাকবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আপনি যদি সার্কেল বানাতে চান অবশ্যই আপনাকে প্যাডিং যা দেন না কেন আপনাকে একটা হাইট এবং ওয়াইড ডিক্লেয়ার করতে হবে। হাইট মনে করেন 30 পিক্সেল আমরা দিয়ে দেখি, তারপর কমাবো। এই জিনিস ভালো করে দেখেন, এটা কিন্তু আপনার আরো অনেক জায়গায় লাগতে পারে। যত জায়গায় সার্কেল করবেন না কেন এইভাবে করতে হবে। গোল হওয়ার শর্ত কি বলেন তো? কোন জিনিস গোল হওয়ার জন্য কি শর্ত বলতে পারেন? হ্যাঁ, কেন্দ্র থাকার ব্যাপার না, কেন্দ্র থেকে আপনার ওই যে বৃত্তচাপ পর্যন্ত ওই ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এরকম, মনে করেন আপনার একটা জিনিসের যতটুকু হাইট ততটুকু যদি ওয়াইড হয়, ওই রিলেটেড যদি আপনি ঘোরাতে পারেন তাহলে বৃত্ত হয়, কিন্তু তার আগে না। মানে একটা রেক্টাঙ্গেল যেটা ওই যে স্কোয়ারকে যদি আপনি চারিদিকে ঘোরান তাহলে বৃত্ত হবে। হাইট ওয়াইড কিন্তু সমান থাকতে হবে, না হলে কিন্তু বৃত্ত হবে না। হাইট একরকম, ওয়াইড যদি একরকম। মনে করেন এরকম একটা বক্স, একটু হালকা দেখাই। দেখে সুন্দর করে এখন দেখেন, আমি ইসে দিলাম ভালো কথা, উপর থেকে কি সেন্টার্ড হচ্ছে? না, উপর নিচ থেকে কি সেন্টার্ড হচ্ছে? মাঝখানে থাকতেছে? থাকেনি, কিন্তু লেফট রাইট থেকে মোটামুটি মাঝখানে আছে। অনেক সময় এটাও থাকবে না, তখন আপনাকে বলে দিতে হবে টেক্সট লাইন সেন্টার দিলে তো মিডলে আসবে না, কিন্তু সেটা কোন মিডলে? লেফট রাইট থেকে মিডলে। আর আপনি যদি উপর নিচ থেকে মিডল করতে চান, আমি একটা জিনিস বলেছিলাম, যদি শুধু আপনার কোন একটা ডিপের বা কোন একটা ক্লাসের ভিতরে একটা জিনিস হয়, একটা লাইন হয়, সেক্ষেত্রে কিভাবে নামানো যাবে? আগের ক্লাসে দেখালাম, তার আগের ক্লাসে লাইন হাইট, তাহলে হাইট কত দিয়েছে বলেন তো? 38 পিক্সেল। মিডল নামছে। এখন আমার ওয়াইডটা কত দিতে হবে? হাইটটা মনে হয় আর একটু বাড়ানো দরকার। তাহলে এখানে কত হবে? 40। দেখেন এইবার যদি আমি এই কাজটা করি, কি করতে হবে? বর্ডার রেডিয়াস 50 পিক্সেল বা 50% দিলেও হবে। যদি দেই দেখেন গোল হয়ে যাবে, কিন্তু কেন হয়নি? হ্যাঁ, 100% দিলেও গোল হয়ে যাবে, মানে 50-র উপরে গেলেই গোল হয়ে যাবে। ওটা 50 দিলেও গোল হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন এখানে প্যাডিং দেওয়া ছিল, এই জন্য লেফট রাইটে ওই যে জায়গা বেশি পাচ্ছিল, 5 পিক্সেল পাচ্ছিল না, এই জন্য ডিমের মতো হয়ে গেছিল। যদি বর্ডারটা না, প্যাডিংটা না থাকে, তখন যেহেতু আমরা মিডিল সেন্টার রাখছি উপর নিচ থেকে লেফট রাইট থেকে, সেহেতু আমাদের প্যাডিং দিয়ে মাঝখানে তো কোনো দরকার না, আমরা হাইট রাইট বেশি করে দেব। এবার দেখেন 45-85 দিই, 50 এখন ঠিক আছে না? এইবার প্যাডিং যদি আমরা চাই, এই ক্ষেত্রে আমার মার্জিন দিতে হবে। কেন বলেন তো? প্যাডিং লেফট দিলে এই লেফটের থেকে এইটার লেখাটা কত দূর সেটা সরে যাবে, কিন্তু
বর্ডারের ভিতরে বর্ডার রিলেটেড কাজ যখন চলে আসছে এমন তখন না না এখন যদি প্যাডিং দেয় তাহলে বর্ডারের ভিতর থেকে পাবে না। আমার দরকার তো ভিতর থেকে না, সবগুলো আলাদা হোক, বর্ডারের হিসাব চলে আসে। আগে তো আমার বর্ডার দেখা যাচ্ছিল না, সুতরাং আমি প্যাডিং দিয়েও করতে পারতেছিলাম। এখন আমাকে কি দিতে হবে? মার্জিন 0 মনে করেন যে 5 পিক্সেল, এই যত লাগবে তত দিয়ে নেবেন। এখন আপনি যদি এটা ক্লিকেবল করতে চান, কি করতে চান মানে ক্লিক করলে সাপোজ গুগল ফেসবুকে যাবে, এটা তো পারেন। সোশ্যাল আইকন দেখেন, ওইটাতে আমি ওই যে আনচেক করে রাখছিলাম না, এই জন্য ওটা কমেন্ট হয়ে আসছে। এটা তো আমার দরকার নেই, এটা তো আমি ইউজ করি নাই। কি করবো বললাম জানি কে বলবো? হ্যাঁ, সেটা করতে গেলে আমাদের কি করতে হয় এটা তো আপনারা জানেন। এই কাজটা সব জায়গায় করে দিতে হবে। কপি করলাম, কপি, এখানে কি শেষ করতে হবে না? এখন মনে করেন আপনি এখানে দিয়ে দিলেন। আচ্ছা, আমরা একটা জিনিস দেখাইছিলাম, নতুন ট্যাবে কিভাবে ওপেন করবো দেখাইছিলাম না? এই তো মনে আছে। আন্ডারস্কোর তাহলে নতুন ট্যাব ওপেন হবে। এখন আমরা কি দিতে পারি? সাপোজ https দেখেন, এখন ওই যে হাত আসছে না, দেখেন ফেসবুকে নিয়ে গেল, গুগলে নিয়ে গেল, টুইটারে নিয়ে গেল। পারবো করতে পারবো? তাহলে বলেন আগামী দিনের কি কাজ থাকবে? হ্যাঁ, তৈরি তো করবেন। আর